নমস্কার, আমি ডক্টর দেবানীক সরকার, এএম মেডিকেল সেন্টারের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের ডাক্তার। এই সপ্তাহটা জিইআরডি উইক অর্থাৎ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ উইক, তাই আমি জিইআরডি অর্থাৎ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ নিয়ে কিছু কথা বলব। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ জিনিসটা কি? আমাদের খাদ্যনালী অর্থাৎ ইসোফেগাস এবং স্টমাক এর মাঝে একটা স্ফিংটার থাকে, তার নাম হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার অর এডিএস। যখন আমাদের খাবার খাদ্যনালী থেকে স্টমাকে পাস করে যায়, এই সময় এডিএসটা রিল্যাক্স করে এবং এই খাবারটাকে পাস করতে দেয়। তো নর্মালি এই খাবারটা পাস করে যাওয়ার পর লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা কন্ট্রাক্ট করে যায়, কিন্তু গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে বারবার এই এডিএসটা রিল্যাক্স করতে থাকে, যার জন্য কি হয়, এই যে খাবারটা স্টমাক থেকে খাদ্যনালী অর্থাৎ ইসোফেগাসে ব্যাক করে উঠে আসে। এটাই হলো গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের মেন সমস্যা। এখন এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের যে ডিজিজ বার্ডেন সেটা হিউজ। আমাদের ইন্ডিয়াতে, বিশেষ করে বেঙ্গলে তো ভালো ভালোই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এর সিমটম কি হতে পারে? মেনলি হার্ট বার্ন অর্থাৎ বুক জ্বালা, গলা জ্বালা, রিগার্জিটেশন অর্থাৎ যেটা বললাম উঠে আসা খাবারের সেই যে সেন্সেশনটা, একটা অত্যন্ত আনকমফোর্টেবল সেন্সেশন, যে টক জল উঠে আসছে, খাবার উঠে আসছে। এরপর হচ্ছে চেস্ট পেন হতে পারে। এই চেস্ট পেন হার্ট অ্যাটাককে মিমিক করতে পারে, অর্থাৎ হার্ট অ্যাটাকের মতো পেন হতে পারে। সুতরাং একজন ব্যক্তির যদি চেস্ট পেন হয়, প্রথমে আমাদের ইসিজি করে দেখে নেওয়া উচিত যে হার্ট ঠিক আছে কিনা, তারপরেই আমাদের পেটের রোগের কথা ভাবা উচিত। তো এই তিনটে হচ্ছে মেন সিমটম অফ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যদি পারসিস্ট করে, অর্থাৎ অনেকদিন চলতে থাকে, তাহলে হোর্স ভয়েস হতে পারে, অর্থাৎ গলা ধরে যেতে পারে, দাঁতের ক্ষয় হতে পারে, ডেন্টাল ইরোশন হতে পারে, পারসিস্টেন্ট একটা কাফ হতে পারে, এবং ইসোফেগাসের যে লাইনিং সেইটা চেঞ্জ হয়ে যেতে পারে, যেটাকে বলা হয় আমাদের ডাক্তারি পরিভাষায় মেটাপ্লেশিয়া। এবং এই কন্ডিশনটার নাম হয় ব্যারেটস ইসোফেগাস, যেটা কিন্তু প্রি ক্যান্সারাস কন্ডিশন, অর্থাৎ এই ব্যারেটস ইসোফেগাস থেকে ভবিষ্যতে ইসোফেগাসে ক্যান্সার হতে পারে। এখন এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ কী করে ডায়াগনোসিস করা হয়? তো প্রথমে যখন এই ধরনের সিমটম নিয়ে পেশেন্ট আসে, আমরা আপার জিআই এন্ডোস্কোপি করি। আপার জিআই এন্ডোস্কোপি জিনিসটা কি? একটা পাইপ, সেটা মুখে ক্যামেরা লাগানো থাকে, যেটা আমরা মুখ দিয়ে খাদ্যনালীর মধ্যে ঢোকাই এবং দিয়ে এই ইসোফেগাসের ছবি তুলি এবং দেখি যে কোথাও আলসার, ইরোশন এই ধরনের জিনিস কিছু আছে কিনা। তো এটা হচ্ছে মেন পরীক্ষা। এছাড়াও পিএইচ মেট্রি, হাই রেজলিউশন ম্যানোমেট্রি এই ধরনের পরীক্ষা করা যেতে পারে, বাট এন্ডোস্কোপিটাই মোস্ট ইম্পর্টেন্ট এবং কমনেস্ট এক্সাম যেটা আমরা পারফর্ম করে থাকি এই ধরনের কমপ্লেন নিয়ে পেশেন্টের। এবার হচ্ছে যে চিকিৎসা কী? প্রথমত লাইফস্টাইল মডিফিকেশনের ওপর আমরা প্রথমে জোর দিই, অর্থাৎ রেগুলার বেসিসে ওয়াকিং করতে হবে, স্থূলতা অর্থাৎ ওবেসিটি কন্ট্রোল করতে হবে, বেডের যে হেড এন্ড অর্থাৎ একটা বিছানার যে মাথার দিক সেটা একটু তুলে দিতে হবে। অনেক মডার্ন যে বেডস হয় সেগুলোতে নবস থাকে, সেগুলো ইনক্লাইন করা যায়, সেগুলো হলে তো খুবই ভালো। যদি না হয়, আগেকার দিনের বেডসে যেটা মাথার দিকে সেই পায়ের নিচে কোনো কিছু এলিভেট করার জন্য কোনো ব্রিক্স বা পাথর রেখে দেওয়া যেতে পারে, যাতে যেন সেই মাথার দিকটা ইনক্লাইন থাকে, তাতে এই রিফ্লাক্স বা রিগার্জিটেশনটা কম হয় দেখা গেছে। এরপর হচ্ছে ডায়েট। কফি, চকলেট এগুলোতে দেখা গেছে ভীষণভাবে রিফ্লাক্স হয়, তো সেগুলো আমরা পেশেন্টকে অ্যাভয়েড করতে বলি। স্মোকিং অ্যাভয়েড করতে বলি, অ্যালকোহল অ্যাভয়েড করতে বলি, রেগুলার বেসিসে ওয়াকিং করতে বলি, খেয়েই সাথে সাথে না শুয়ে পড়তে বলি। খেয়ে সাথে সাথে শুয়ে পড়লে অনেক সময় দেখা যায়, বিশেষ করে রাত্রে অনেকেরই খুব রিফ্লাক্স হয়। এরপর ওষুধ তো প্রথমত অ্যালজিনেট বা অ্যান্টাসিড, যেগুলো খেয়ে ইনস্ট্যান্ট রিলিফ অনেকের হয়, কারণ এটা অ্যাসিড পকেট ডিসলজ করতে পারে। এরপর হচ্ছে H2RA অর্থাৎ H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অর্থাৎ রেনিটিডিন, সিমিটিডিন, এগুলো দিয়ে কিছুটা রিলিফ হতে পারে, তবে এগুলোর এফেক্ট বেশি দিন থাকে না। এরপর হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর, সেটা সবাই জানেন, প্যান্টোপ্রাজোল, রাবেপ্রাজোল, এগুলো খেয়ে কিছুদিনের জন্য রিলিফ হতে পারে, কারণ এটা গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটা বন্ধ করে দেয়। এবং এখন নতুন এসছে পিক্যাপ অর্থাৎ এই ভোনোপ্রাজোল। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা একজন চিকিৎসকের পরামর্শ কখন নেব?
চিকিৎসকের পরামর্শ তখন নিতে হবে যখন সিমটম রিলিফ হচ্ছে না, পারসিস্টেন্ট সিমটম রয়ে যাচ্ছে বা সিমটম বাড়ছে, সিমটম বারবার ফিরে আসছে, গিলতে অসুবিধে হচ্ছে, মনে হচ্ছে যেন ওজনটা কমে যাচ্ছে, জামা কাপড় ঢিলে হচ্ছে, এই ধরনের যদি রেড ফ্ল্যাগ সাইন ডেভেলপ করে তাহলে অবশ্যই ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মেন হচ্ছে সিমটম যদি পারসিস্ট করে, দেখা যায় যে হ্যাঁ নিজের বুদ্ধি দিয়ে যখন যদি সিমটম কমছে না, লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে সিমটম কমছে না, তখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত, তাকে ডায়াগনোসিস করতে দেওয়া উচিত এবং তার পরামর্শ নিয়ে এগোনো উচিত। তো এই হচ্ছে আমার বার্তা এই GERD-কে, যে সিমটমকে নেগলেক্ট করবেন না। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যদি পারসিস্ট করে, এটা প্রি ক্যান্সারাস কন্ডিশন, সেই জন্য এটা নেগলেক্ট করবেন না। চিকিৎসকের কাছে যান, তার পরামর্শ নিন, তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা করার ডায়াগনোসিস করতে দিন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।